এটি এমন একটি বাড়ি যা গড়ে উঠেছিল অসংখ্য স্বপ্ন আর কঠোর পরিশ্রমের বিনিময়ে। নিজের পরিবারের জন্য নিরাপদ একটি আশ্রয় তৈরি করতে বছরের পর বছর সংগ্রাম করেছিলেন একজন মানুষ। অবশেষে যখন জীবনে একটু স্বস্তি এলো, সবকিছু ধীরে ধীরে স্থির হতে শুরু করল, তখনই যেন ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। কে জানত এই বাড়ির সুখ বেশিদিন স্থায়ী হবে না? মাত্র একটি মুহূর্তই যথেষ্ট ছিল সব কিছু বদলে দিতে। আজকের সময়টা যেন এমনই, যেখানে অনেক সময় মানুষের ভালোত্বকেই দুর্বলতা বা বোকামি বলে মনে করা হয়। অনুভূতি, বিশ্বাস, সম্পর্ক সবকিছুর মূল্য যেন ধীরে ধীরে কমে যাচ্ছে। এই ঘটনাটিও যেন আমাদের একটি সতর্কবার্তা দেয়। একবার যখন সত্যের মুখোমুখি হওয়া যায়, তখন আর চোখ বন্ধ করে থাকা উচিত নয়, কারণ চোখ বন্ধ করলেই অন্ধকার আবার ফিরে আসে। ভারতের তেলেঙ্গানা রাজ্যের নিজামাবাদ জেলা। এই শহরটি ইন্দুর বা ইন্দুরা নামেও পরিচিত। ঐতিহাসিক গুরুত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই এলাকাটি বেশ পরিচিত। এই নিজামাবাদ জেলার মধ্যেই রয়েছে মাকলুর নামের একটি মণ্ডল বা প্রশাসনিক এলাকা। সেই মাকলুরের মধ্যেই রয়েছে একটি ছোট গ্রাম বোরগাঁও। আর এই গ্রামেই ছিল একটি সাধারণ কিন্তু সুখী পরিবার, যাদের জীবন খুব শান্তভাবেই চলছিল। এই পরিবারে ছিলেন ৩৫ বছর বয়সী পোল্লাতি রমেশ, তার স্ত্রী পাণ্ডুলা আরুণা, যাকে পরিবারের সদস্যরা সৌমিয়া নামেও ডাকতেন। তাদের সংসার ছিল ৩ সন্তানকে নিয়ে, ২ ছেলে এবং একটি মেয়ে। বাড়ির গঠনটাও একটু আলাদা ছিল। সেখানে পাশাপাশি ২টি বাড়ি ছিল। একটিতে থাকতেন রমেশ ও তার পরিবার, আর পাশের বাড়িটিতে থাকতেন তার ছোট ভাইয়ের পরিবার। রমেশের ভাইয়ের নাম বিভিন্ন সংবাদ মাধ্যমে একটু ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। কোথাও কেদার, কোথাও কেদারি, আবার কোথাও কেথির নামও দেখা যায়। তার স্ত্রীর নাম অনিতা, যাকে অনেকে আনুষা নামেও চিনতেন। যদিও ২ ভাই একই পরিবারের, তবুও সম্পত্তির ভাগ অনেক আগেই হয়ে গিয়েছিল। তাই তারা আলাদা আলাদা বাড়ি তৈরি করে নিজ নিজ পরিবার নিয়ে বসবাস করছিলেন। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু খুব শীঘ্রই এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা এই ২ পরিবারের জীবনকে চিরতরে বদলে দেবে। রমেশদের একই বাড়ির ভেতরেই তার বাবাও থাকতেন, তবে তিনি আলাদা একটি ঘরে বসবাস করতেন। রমেশ এবং তার স্ত্রী অরুণার বিয়ে হয়েছিল প্রায় ১৩ বছর আগে। আনুমানিক ২০১২ সালের দিকে তাদের এই বিয়েটি হয়, যা ছিল একটি লাভ ম্যারেজ। শুরুতে অবশ্য কিছুটা সমস্যা হয়েছিল, কারণ পরিবারের লোকজন প্রথমে এই সম্পর্ক মেনে নিতে চাইছিলেন না। কিন্তু পরে অনেক বোঝানো শোনানোর পর তারা রাজি হন এবং বেশ ধুমধাম করেই তাদের বিয়ে সম্পন্ন হয়। অরুণা মূলত নিজামাবাদ জেলার নাভিপেট মণ্ডলের জান্নেপল্লী নামের একটি গ্রামের বাসিন্দা। রমেশ এবং অরুণা দুজনেই যথেষ্ট শিক্ষিত ছিলেন। বর্তমান সময়ে রমেশ একটি বড় ফাইন্যান্স কোম্পানি মুথুট ফাইন্যান্সে চাকরি করতেন। সেখানে তিনি ম্যানেজার পদে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবেও কাজ করতেন। অন্যদিকে তার স্ত্রী অরুণাও একটি স্কুলে চাকরি করতেন। তিনি কাকাতিয়া অলিম্পিয়াড স্কুলে নন টিচিং স্টাফ হিসেবে কাজ করতেন। অর্থাৎ দুজনেই ভালো অবস্থানে ছিলেন এবং তাদের সংসারও মোটামুটি সচ্ছলভাবে চলছিল। তাদের সন্তানেরাও একটি ভালো স্কুলে পড়াশোনা করত। রমেশের ভাই কেদার বিদেশে অর্থাৎ ইসরায়েলে কাজ করতেন। তার স্ত্রী বাড়িতেই থাকতেন। যদিও ২ ভাই আলাদা বাড়িতে থাকতেন এবং আলাদা রান্নাবান্না করতেন, তবুও তাদের মধ্যে কোনো বড় ধরনের বিরোধ বা সমস্যা ছিল না। তবে কিছু মিডিয়া রিপোর্টে এমন ইঙ্গিত পাওয়া যায় যে রমেশ ও কেদারের বাবার সঙ্গে ছোট ছেলে কেদারের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। মূল ঘটনার আগে এই পরিবারের বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। রমেশের বাবা জানান যে রমেশ হৃদরোগে ভুগছিলেন। এই রোগের কারণে তার শরীরে রেড ব্লাড সেলের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যেত। এর ফলে তিনি ২ বার গুরুতর অসুস্থতার আক্রমণের শিকারও হয়েছিলেন। সেই কারণে তাকে নিয়মিত ওষুধ খেতে হতো। ২০২৫ ১২ অগাস্ট, সেই সময় রমেশের অফিস ছিল আরমুর এলাকায়। এটি নিজামাবাদ শহর থেকে প্রায় ২৭-২৮ কিলোমিটার দূরে অবস্থিত। সাধারণত সেখানে পৌঁছতে প্রায় আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট সময় লাগত। রমেশ প্রতিদিন নিজের ২ চাকার মোটর বাইকেই অফিসে যাতায়াত করতেন। ১২ই আগস্টের দিনেও তিনি আরমুর থেকে নিজামাবাদে ফিরছিলেন তার সেই মোটর বাইক নিয়েই। ফেরার পথে হঠাৎ একটি দ্রুতগতির গাড়ি এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রমেশের মোটর বাইকের সাথে ধাক্কা লাগে। ঘটনাটি এমন একটি জায়গায় ঘটেছিল যেখানে আশেপাশে কেবল ক্ষেত খামার ছিল,
বাড়িঘর প্রায় ছিল না। ধাক্কা লাগার পর রমেশ তার মোটরবাইক সহ রাস্তা থেকে স্লিপ করে পাশের একটি ক্ষেতে পড়ে যান, আর যে গাড়িটি ধাক্কা মেরেছিল সেটি না থেমেই দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ভাগ্য ভালো যে রমেশের খুব বেশি গুরুতর আঘাত লাগেনি। মাটির নরম জমিতে পড়ে যাওয়ার কারণে বড় দুর্ঘটনা এড়ানো যায়। শুধু তার হাতে সামান্য চোট লেগেছিল। খেতে কাজ করা কয়েকজন মানুষ ঘটনাটি দেখে দ্রুত এগিয়ে আসেন এবং তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয়, হাতে ব্যান্ডেজ করা হয় এবং প্লাস্টার লাগানো হয়। রমেশের পরিবার তখন ভেবেছিল হয়তো এর চেয়েও বড় কোনো বিপদ ঘটতে পারত, কিন্তু অল্পের জন্য সেটি এড়িয়ে গেছে। তারা এটাকে সৌভাগ্য বলেই মনে করেছিল। প্রায় 1 মাস বেড রেস্ট নেওয়ার পর রমেশ পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন এবং আবার আগের মতো অফিসে যাতায়াত শুরু করেন। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে একটি মামলাও দায়ের করা হয়েছিল, কিন্তু যে গাড়িটি ধাক্কা মেরেছিল তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাছাড়া রমেশ গুরুতরভাবে আহত হননি, তাই বিষয়টি আর খুব বেশি গুরুত্ব পায়নি। রমেশ স্বভাবের দিক থেকে খুবই ভালো মানুষ ছিলেন। গ্রামেও তার যথেষ্ট সম্মান ও সুনাম ছিল। তিনি কখনো কারো সঙ্গে ঝগড়া বিবাদে জড়াতেন না। নিজের পরিবারকেও তিনি ভীষণ ভালোবাসতেন। 20 ডিসেম্বর 2025 দিনটি ছিল শনিবার। রমেশ সাধারণত বাড়ির একটি ঘরে একাই ঘুমাতেন, আর তার স্ত্রী অরুণা 3টি সন্তানকে নিয়ে অন্য একটি ঘরে ঘুমাতেন। সকালে প্রতিদিনের মতোই অরুণা ঘুম থেকে ওঠেন। তাকে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি বাচ্চাদেরও ঘুম থেকে ডাকেন, কারণ তাদেরও স্কুলে যাওয়ার সময় হয়ে এসেছে। সাধারণত রমেশও এই সময়ের মধ্যেই, অর্থাৎ সকাল 6টার কাছাকাছি ঘুম থেকে উঠে পড়তেন, কারণ তাকেও অফিসে যেতে হতো। তিনি তার দৈনন্দিন রুটিন খুবই নিয়ম মেনে চলতেন, তাই তাকে আলাদা করে ডেকে তোলার প্রয়োজন খুব একটা হতো না। কিন্তু সেদিন যেন কিছুটা অস্বাভাবিক লাগছিল। অরুণা লক্ষ্য করলেন আজ রমেশ এখনও ঘুম থেকে ওঠেননি। তিনি প্রথমে তাকে ডেকে ওঠানোর চেষ্টা করলেন, তারপর ধীরে ধীরে রমেশের ঘরের দিকে এগিয়ে গেলেন। ঘরের দরজাটি পুরোপুরি বন্ধ ছিল না, শুধু আধ খোলা অবস্থায় ছিল। আর সেই দরজা ঠেলে ভেতরে ঢুকতেই অরুণার সামনে যে দৃশ্যটি ধরা পড়ল তা তাদের পুরো পরিবারের জীবনকে চিরতরে বদলে দিতে চলেছিল। অরুণা তার স্বামীকে ঘুম থেকে তোলার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি লক্ষ্য করলেন রমেশ কোনো সাড়া দিচ্ছেন না এবং অস্বাভাবিক ভঙ্গিতে শুয়ে আছেন। বিষয়টি বুঝতে তিনি কাছে গিয়ে তাকে ভালো করে দেখেন। তখনই তিনি বুঝতে পারেন রমেশের শ্বাস-প্রশ্বাস চলছে না। এটা বুঝতে পেরে অরুণা ভীষণভাবে ঘাবড়ে যান। তিনি চিৎকার করতে করতে দ্রুত পাশের বাড়িতে, তার দেওরের বাড়িতে ছুটে যান এবং অনিতাকে জানান যে রমেশ কোনোভাবেই জাগছেন না। চিৎকারের শব্দ শুনে রমেশের বাবাও সেখানে এসে পৌঁছান। অনিতা এসে যখন রমেশকে দেখেন, তখন তার মনে হয় রমেশের শরীরের রং কিছুটা কালচে বা গাঢ় হয়ে গেছে। পরিস্থিতি বুঝে অনিতা দ্রুত দৌড়ে কাছের একজন ডাক্তারের কাছে যান এবং তাকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আসেন। স্থানীয় সেই ডাক্তার রমেশকে পরীক্ষা করে কিছুক্ষণ পর জানান রমেশ আর বেঁচে নেই, তিনি ইতোমধ্যেই মারা গেছেন। এই খবর শোনার সঙ্গে সঙ্গেই যেন পুরো বাড়িতে নিস্তব্ধতা নেমে আসে। সবাই হতবাক হয়ে যায়। যেহেতু রমেশের আগে থেকেই হৃদরোগের সমস্যা ছিল এবং এর আগে 2 বার গুরুতর অসুস্থতার আক্রমণ হয়েছিল, তাই সবাই ধরে নেয় সম্ভবত রাতের কোনো সময় ঘুমের মধ্যেই 3য় হার্ট অ্যাটাক হয়েছে, আর সেখান থেকেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। স্থানীয় ডাক্তারও প্রাথমিকভাবে পরীক্ষা করে প্রায় একই কথাই বলেন। রমেশের বাবা এবং স্ত্রীও তখন সেটাই বিশ্বাস করতে শুরু করেন। এরপর পরিবারের সদস্যরা দ্রুত তাদের আত্মীয়-স্বজনদের ফোন করা শুরু করেন। গ্রামের লোকজনকেও খবর দেওয়া হয়। ধীরে ধীরে বাড়িতে অনেক মানুষ জড়ো হতে শুরু করেন। সবারই মনে হচ্ছিল এটি একটি স্বাভাবিক বা প্রাকৃতিক মৃত্যু, তাই কারও মনে কোনো সন্দেহও জাগেনি। এই কারণেই পরিবার রমেশকে কোনো বড় হাসপাতালে নিয়ে গিয়ে আনুষ্ঠানিক পরীক্ষা করায়নি, এমনকি পুলিশকেও কোনো খবর দেওয়া হয়নি। পরিবারের লোকজন ভাবছিলেন এখন এসব করে আর কী লাভ, যিনি চলে গেছেন তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। এরপর পরিবারের পক্ষ থেকে শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়। সাধারণত যেখানে দাহ করা হয় সেখানে তারা ভিন্নভাবে সিদ্ধান্ত নেন। রমেশকে দাফন করা হবে। পরিবারের লোকজন নিজেদের মতো করেই এই সিদ্ধান্ত নেন। ঠিক সেই সময় রমেশের ভাইয়ের স্ত্রী অনিতা শেষকৃত্যের পুরো প্রক্রিয়ার সময় রমেশের বেশ কয়েকটি ছবি তুলছিলেন। আর এই ছবিগুলোই পরে এমন কিছু প্রশ্নের জন্ম দেয় যা পুরো ঘটনাটিকে এক ভিন্ন মোড়ে নিয়ে যায়।
অনেক সময় মানুষ প্রিয়জনের শেষ স্মৃতি হিসেবে ছবি তুলে রাখে। ঠিক সেইভাবেই অনিতা শেষকৃত্যের সময় কয়েকটি ছবি তুলছিলেন। কিন্তু ছবি তুলতে গিয়ে হঠাৎ তিনি একটি বিষয় লক্ষ্য করেন। তিনি দেখেন রামেশের গলার কাছে কিছু অদ্ভুত ধরনের দাগ রয়েছে। দাগগুলো দেখে তার মনে একটু সন্দেহ জাগে। অবশ্য এমনও হতে পারে বিছানা থেকে তুলে আনার সময় বা নাড়াচাড়া করার সময় এই দাগ হয়ে গেছে। তবুও বিষয়টি তার কাছে একটু অস্বাভাবিক মনে হচ্ছিল। এদিকে পরিবার তখন গভীর শোকে ডুবেছিল। সবাই কান্নায় ভেঙে পড়েছিল। অরুণা আত্মীয় স্বজনদের মাঝে বসেছিলেন। তার যেন পুরো পৃথিবীটাই মুহূর্তের মধ্যে ভেঙে পড়েছে। এখন তিনি একা কিভাবে 3টি সন্তানের দায়িত্ব নেবেন সেই চিন্তায় তিনি সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। অনিতা বুঝতে পারছিলেন না এই সন্দেহের বিষয়টি তিনি কার সঙ্গে আলোচনা করবেন। এদিকে 20 ডিসেম্বর সন্ধ্যার মধ্যেই সমস্ত শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে যায়। গ্রামের কাছাকাছি একটি নদীর পাশে রামেশকে দাফন করা হয়। কিন্তু অনিতা বিষয়টি নিয়ে একেবারেই শান্ত থাকতে পারছিলেন না। তিনি বিষয়টি তার স্বামী কেদারকে ফোন করে জানান, যিনি তখন ইসরায়েলে ছিলেন। এই খবর শুনে কেদারও বেশ অবাক হয়ে যান। তিনি অনিতাকে বলেন কিছু মানুষকে সঙ্গে নিয়ে যেন সে থানায় যায়। অন্যদিকে কেদার নিজেও ফোনের মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর অনিতা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এভাবে 21শে ডিসেম্বর অর্থাৎ ঘটনার ঠিক পরের দিন মাকলুর পুলিশ স্টেশনে ভারতীয় আইন অনুযায়ী ধারা 194 সন্দেহজনক মৃত্যু তদন্তের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়। এই ধরনের মামলায় পুলিশ সাধারণত সন্দেহজনক মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করে। কিভাবে ঘটনা ঘটল, এর পেছনে কোনো রহস্য আছে কিনা, এসব বিষয় খতিয়ে দেখা হয়। কিন্তু এই মামলায় পুলিশের জন্য একটি বড় সমস্যা ছিল। যার মৃত্যুর তদন্ত করতে হবে তার তো ইতোমধ্যেই শেষকৃত্য সম্পন্ন হয়ে গেছে। ফলে কোনো মেডিকেল রিপোর্ট বা ফরেনসিক নমুনাও সংরক্ষিত ছিল না। তবুও পুলিশ প্রথমে বাড়ির সদস্যদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলা শুরু করে। অধিকাংশ মানুষেরই ধারণা ছিল ঘটনাটি সম্ভবত প্রাকৃতিক মৃত্যু, এতে কারো কোনো ইচ্ছাকৃত ভূমিকা নেই। তবে অনিতার সন্দেহকে সমর্থন করছিলেন এমন কয়েকজনও ছিলেন। কারণ অনিতার কাছে তখন সেই সময়ে তোলা ছবিগুলো ছিল, যেখানে রামেশের গলার কাছে দাগ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এই ছবিগুলো দেখেই অনেকের মনে প্রশ্ন জাগতে শুরু করে, এই ঘটনার পেছনে কি সত্যি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? পরিবারের অনেকেই তখন বলছিলেন, যদি সত্যিই রাতে কেউ বাড়িতে ঢুকত তাহলে নিশ্চয়ই কিছু শব্দ শোনা যেত। দরজা খোলা বা বন্ধ হওয়ার আওয়াজ হতো, অথবা অন্য কোনো শব্দে সবাই বুঝতে পারত। তাছাড়া বাড়ির দরজাগুলোও ছিল একদম ঠিকঠাক, কোথাও ভাঙচুরের কোনো চিহ্নও ছিল না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল রামেশের ভাই কেদারের বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরাও লাগানো ছিল। তাই যদি কোনো বাইরের লোক বাড়ির আশেপাশে আসত তাহলে তা ক্যামেরায় ধরা পড়ার সম্ভাবনাও ছিল। অনেকের ধারণা ছিল হয়তো ধরা পড়ার ভয়ে কেউ আসেনি। পরিবারের বেশিরভাগ সদস্যের বিশ্বাস ছিল ঘটনাটি সম্পূর্ণ প্রাকৃতিক মৃত্যু, কারণ রামেশের আগে থেকেই হৃদরোগের সমস্যা ছিল। কিন্তু ছোট ভাই কেদার এই বিষয়টি মানতে রাজি ছিলেন না। তার মতে বড় ভাই রামেশের তখন তেমন কোনো শারীরিক সমস্যা ছিল না, তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছিলেন। একটি বিষয় অবশ্য পুলিশের জন্য সুবিধাজনক ছিল, রামেশকে দাহ করা হয়নি, বরং দাফন করা হয়েছিল। ফলে প্রয়োজনে পুলিশ তার মরদেহ কবর থেকে তুলে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠাতে পারে। পরিবার যাই ভাবুক না কেন, আসল সত্য তো ফরেনসিক ও প্রযুক্তিগত তদন্তেই বেরিয়ে আসবে। এরপর 24 ডিসেম্বর সকালে তদন্তের জন্য ঘটনাস্থলে উপস্থিত হন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাদের সঙ্গে ছিল শ্রমিকরা যারা কবর খনন করবে। এছাড়া উপস্থিত ছিলেন ফরেনসিক ডাক্তাররা এবং একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যিনি আইনি দিকটি দেখবেন সবকিছু নিয়ম মেনে হচ্ছে কিনা। এই ক্ষেত্রে মাকলুরের তহসিলদার সেখানে উপস্থিত হয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। তবে এই সিদ্ধান্তে পরিবারের মধ্যে কিছুটা অসন্তোষও দেখা দেয়। বিশেষ করে রামেশের স্ত্রী অরুণা আপত্তি জানিয়ে বলেন, যেহেতু শেষকৃত্য ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে, তাই আর মরদেহকে বাইরে তোলা ঠিক হবে না, এতে মৃত ব্যক্তির শান্তি নষ্ট হতে পারে। কিন্তু তদন্তের স্বার্থে পুলিশ শেষ পর্যন্ত মরদেহ কবর থেকে তুলে হাসপাতালে পাঠায় ফরেনসিক পরীক্ষার জন্য। কয়েক দিনের মধ্যেই পোস্টমর্টেমের প্রাথমিক রিপোর্ট সামনে আসে, আর তাতেই পরিষ্কার হয়ে যায় যে সন্দেহ করা হচ্ছিল সেটিই সত্যি। রামেশের মৃত্যু হৃদরোগ বা স্বাভাবিক কারণে হয়নি, অর্থাৎ এটি কোনো প্রাকৃতিক মৃত্যু নয়। ডাক্তাররা জানান রামেশের গলার কাছে যে দাগ ছিল তা বাস্তবেই সন্দেহজনক।
এছাড়াও এমন কিছু চিহ্ন পাওয়া গেছে যা দেখে মনে হয়েছে সম্ভবত তার মুখে বা মুখের ওপর কিছু চাপা দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছিল। এই রিপোর্ট সামনে আসার পরই ঘটনাটি নতুন মোড় নেয়। পুলিশ সঙ্গে সঙ্গে ভারতীয় আইন অনুযায়ী ১০৩ ধারায় হত্যা মামলা রুজু করে এবং নতুন করে পুরো ঘটনার তদন্ত শুরু করে। এরপর পুলিশ একটি বিশেষ তদন্ত দল গঠন করে। এই দলের নেতৃত্ব দিচ্ছিলেন এলাকার এএসপি রাজা ভেঙ্কট। তার সঙ্গে ছিলেন নিজামাবাদ রুরাল সার্কেল ইন্সপেক্টর সিআই এবং মাকলুর থানার একাধিক এসআই ও অন্যান্য কর্মকর্তা। এই সময়ের মধ্যে পরিবারের লোকজনও ধীরে ধীরে বুঝতে শুরু করেন ঘটনাটি সম্ভবত প্রাকৃতিক মৃত্যু নয়, বরং এর পেছনে কারো পরিকল্পিত ষড়যন্ত্র থাকতে পারে। বাড়ির বাইরে যেহেতু সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, তাই পুলিশ প্রথমেই সেই ক্যামেরার ডিভিআর জব্দ করে এবং সেটি ভালোভাবে পরীক্ষা করতে শুরু করে। পাশাপাশি পরিবারের সদস্যদেরও গভীরভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানতে চায় রামেশের কি কারো সঙ্গে শত্রুতা বা ব্যক্তিগত বিরোধ ছিল। এছাড়া পুলিশ রামেশের কল ডিটেলস সংগ্রহ করে, যেখানে তিনি কাজ করতেন সেই অফিসের সহকর্মী ও বন্ধুদের সঙ্গেও কথা বলা হয়। কিন্তু সিসিটিভির ডিভিআর পরীক্ষা করে পুলিশ কোনো বিশেষ তথ্য পায়নি। কেন কিছু পাওয়া যায়নি তার কারণ পরে সামনে আসে। তদন্ত চলাকালীন পুলিশের সামনে আগস্ট ২০২৫-এর সেই দুর্ঘটনার ঘটনাটিও উঠে আসে, যখন রামেশের বাইকের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লেগেছিল। তখন পুলিশ ভাবতে শুরু করে সেই ঘটনার পেছনেও কি কোনো ষড়যন্ত্র ছিল। পুলিশ ঘটনাটির রাতের পরিস্থিতিও বিশ্লেষণ করতে থাকে। জানা যায় সেদিন রাতে বাড়ির ভেতরে রামেশ, তার স্ত্রী অরুণা এবং তাদের ৩ সন্তান ছাড়া আর কেউ ছিল না। অরুণা বাচ্চাদের নিয়ে অন্য ঘরে ঘুমাচ্ছিলেন। বাড়ির দরজা জানালাও ছিল একেবারে অক্ষত অবস্থায়। এমনকি সকালে যখন ঘুম থেকে ওঠেন তখনও বাড়ির মূল দরজা ভেতর থেকে বন্ধ ছিল, যা তিনি নিজেই খুলেছিলেন। এই সব তথ্যের ভিত্তিতে পুলিশের সন্দেহ ধীরে ধীরে অরুণার দিকে যেতে শুরু করে। তবে প্রশ্ন ছিল, তিনি কি একা এই ঘটনা ঘটাতে পারেন? এই বিষয়টি পরিষ্কার করার জন্য পুলিশ অরুণার কল ডিটেলসও পরীক্ষা করে। তদন্তকারীরা কথোপকথনের সময় এবং ঘটনার সম্ভাব্য সময় মিলিয়ে একটি অনুমান করেন ঘটনাটি সম্ভবত রাত ১টা থেকে ৩টের মধ্যে ঘটেছে। অরুণার কল ডিটেলস পরীক্ষা করতে গিয়ে একটি বিশেষ ফোন নম্বর পুলিশের নজরে আসে। দেখা যায় তিনি প্রায়ই এই নম্বরে কথা বলতেন। এমনকি ঘটনার রাতেও সেই নম্বরে কথা হয়েছে। পরে জানা যায় সেই নম্বরটি ছিল নলেশ্বর দিলীপ নামের একজন ব্যক্তির। এরপর পুলিশ ওই নম্বরের লোকেশন ট্র্যাক করে। তখন তারা জানতে পারে ১৯ ও ২০ ডিসেম্বরের মধ্যবর্তী রাতে, অর্থাৎ ঘটনার সময়ের কাছাকাছি, নলেশ্বর দিলীপকে রামেশের বাড়ির আশেপাশে দেখা গিয়েছিল। এই তথ্য সামনে আসতেই তদন্তে একটি নতুন মোড় তৈরি হয়। দিলীপের মোবাইল টাওয়ার লোকেশনও সেই এলাকাতেই দেখা যাচ্ছিল। এরপর পুলিশ তার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য বের করতে শুরু করে। তারা জানতে চায় অরুণার সঙ্গে দিলীপের সম্পর্ক কী, কেন তিনি এত ঘন ঘন তার সঙ্গে কথা বলতেন। তদন্তে জানা যায় দিলীপের বাড়ি নন্দীপেট মণ্ডলের বড়গুনা গ্রামে। আরও জানা যায় যে স্কুলে অরুণা চাকরি করতেন সেই একই স্কুলে দিলীপ একজন পিটি শারীরিক শিক্ষা শিক্ষক হিসেবে কাজ করতেন। এখান থেকেই ধীরে ধীরে পুরো ঘটনার আসল গল্প সামনে আসতে শুরু করে। স্কুলে কাজ করতে গিয়েই অরুণা ও দিলীপের পরিচয় হয়। পরিচয় থেকে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। দিলীপ তখন খুব বেশি বয়স্ক ছিলেন না এবং তার এখনও বিয়েও হয়নি। শুরুতে যখন অরুণা স্কুলে টিফিন নিয়ে যেতেন এবং খাবারের মধ্যে কিছু বিশেষ থাকত, তখন তিনি সবার সঙ্গে সেটি শেয়ার করতেন, দিলীপকেও দিতেন। দিলীপ সেই খাবার খেয়ে প্রায়ই খুব প্রশংসা করত, আর সেই প্রশংসাতেই অরুণা বেশ প্রভাবিত হয়ে পড়েন। ধীরে ধীরে এমন হয় যে অরুণা বিশেষ করে দিলীপের জন্যেই আলাদা করে কিছু খাবার বানিয়ে স্কুলে নিয়ে যেতে শুরু করেন। এভাবেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একসময় সেই বন্ধুত্ব সম্পর্কে অ্যাফেয়ারে রূপ নেয়। ঘটনাগুলো ঘটছিল মূলত ২০২৪ সালের শেষের দিকে বা ২০২৫ সালের শুরুর দিকে। স্কুলে তো তারা প্রায় সারাদিন একসঙ্গেই থাকত, কিন্তু শুধু সেখানেই সীমাবদ্ধ থাকেনি। অনেক সময় অরুণা বাড়িতে বাজারে যাওয়ার কথা বলে দিলীপের সঙ্গে দেখা করতে যেতেন এবং তার সঙ্গে সময় কাটাতেন। এদিকে স্বামী রামেশ এই সম্পর্কের বিষয়ে কিছুই জানতেন না। ধীরে ধীরে অরুণার আচরণও বদলাতে শুরু করে। তিনি স্বামীর সঙ্গে ঠিকমতো কথা বলতেন না, প্রায়ই রাগী বা বিরক্ত স্বরে কথা বলতেন। ফলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হতে থাকে এবং তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। একদিন এমন একটি ঘটনা ঘটে যা সব কিছু বদলে দেয়। সেদিন অরুণার স্কুলে ছুটি ছিল,
কিন্তু বাচ্চারা তাদের স্কুলে গিয়েছিল এবং স্বামী রামেশও অফিসে ছিলেন। এই সুযোগে অরুণা দিলীপকে নিজের বাড়িতে ডেকে নেন, কিন্তু কাকতালীয়ভাবে সেদিন রামেশ স্বাভাবিক সময়ের আগেই বাড়ি ফিরে আসেন, আর তখনই তিনি তার স্ত্রীকে প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। সেই মুহূর্তেই সব কিছু স্পষ্ট হয়ে যায়। রামেশ পুরো সত্যটা জেনে যান। তিনি দুজনকেই কঠোরভাবে বকাঝকা করেন, অনেক কথা শোনান। একই সঙ্গে তিনি তাদের বোঝানোর চেষ্টা করেন। রামেশ দিলীপকে বলেন, আমার পরিবারটা নষ্ট করো না, আমার 3টে ছোট বাচ্চা আছে, একটা সংসার আছে, তোমার তো এখনো বিয়ে হয়নি, তুমি নিজের জীবন গড়ে তোলো, নিজের পরিবারের কথা ভাবো। এরপর তিনি নিজের স্ত্রী অরুণাকেও বলেন, পরিবারের সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করো না। কিন্তু এই ঘটনার পরও সম্পর্কের জটিলতা শেষ হয়নি, বরং এখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর পরিকল্পনার পথ। বাচ্চাদের কথা মাথায় রেখে অরুণা প্রথমে ভাবলেন, ঠিক আছে, আমরা আলাদা হই। কিন্তু সে দিলীপ থেকে বিচ্ছিন্ন হতে চাইছিল না, এবং দিলীপও অরুণা থেকে দূরে থাকতে চাচ্ছিল না। সে বলেছিল, স্বামীকে ছেড়ে দাও, আমরা কোথাও পালিয়ে যাই। কিন্তু অরুণা এই প্রস্তাবে রাজি হননি। এর পিছনে একটি বড় কারণ ছিল। যদিও সুপারফিশিয়ালি মনে হয়েছিল এটি পরিবার, ছেলেমেয়ে বা সন্তানদের জন্য নয়, বরং অন্য কোনো কারণ ছিল। এই কারণে অরুণা সিদ্ধান্ত নেন বাড়ি থেকে পালানোর বদলে স্বামীকে পথ থেকে সরিয়ে দেওয়া। তারা এমনভাবে পরিকল্পনা করতে চাইছিল যেন ঘটনা মনে হয় প্রাকৃতিক মৃত্যু বা রাস্তার কোনো দুর্ঘটনা, যেন কেউ সন্দেহও না করে। প্রথম চেষ্টাটি হয়েছিল 12ই আগস্ট 2025, যখন রামেশ অফিস থেকে বাড়ি ফিরছিলেন তার 2 চাকার মোটরবাইকে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দিলীপ নিজের গাড়িতে। ভাগ্যক্রমে রামেশ সেই দিন বেঁচে গেলেন, কারণ তিনি মোটরবাইক সহ খেতে পড়ে গিয়েছিলেন। প্রথম চেষ্টাটি ব্যর্থ হয়ে যায়। এরপর অরুণা বলেন, কিছুদিন অপেক্ষা করি, তাড়াহুড়ো করলে কেউ সন্দেহ করতে পারে, আর আমাদের প্রয়োজনীয় জিনিসও মেলবে না। তিনি আরও বলেন, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো পরিকল্পনা করি, নতুন পরিকল্পনা বানাতে হবে। মিডিয়ার তথ্য অনুযায়ী অরুণা দিলীপকে নির্দেশ দেন, পরিকল্পনায় আরও মানুষকে জড়াতে হবে, অনেকের সাহায্য লাগবে। এখন সুপারি দেওয়ার সময় এসেছে। দিলীপ তার এক আত্মীয় অভিষেকের সঙ্গে কথা বলেন, যিনি মদাপুরের বাসিন্দা। এরপর অভিষেক তার গ্রামে থাকা একজনের সঙ্গে কথা বলেন, সে হল বন্টু বা জিতেন্দ্র, যিনি সুপারি নেওয়ার জন্য নিযুক্ত হন। সুপারির জন্য টাকা কোথা থেকে আসবে? সেই জন্য অরুণা তার একটি সোনার আংটি বিক্রি করেন। তার বদলে তাকে 33,000 টাকা দেওয়া হয়। অরুণা নিজের থেকে আরও 2,000 টাকা যোগ করেন। মোট 35,000 টাকা জিতেন্দ্রকে দেওয়া হয়। জিতেন্দ্রকে বলা হয়েছিল কাজ শেষ হওয়ার পর বাকি টাকা দেওয়া হবে। এরপর জিতেন্দ্র এই পরিকল্পনায় তার আরও কয়েকজন সঙ্গীকে যুক্ত করে। তাদের মধ্যে ছিল কেলোট, শ্রীরাম ওরফে বাবলু, রামবত, রাকেশ এবং মহসিন। তাদের পরিকল্পনাটি ছিল এমন, রাতে অরুণা খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাওয়াবে। এতে রামেশ গভীর ঘুমে অচেতন হয়ে পড়বেন। তারপর সুপারি নেওয়া লোকেরা বাড়িতে এসে ঘটনাটি ঘটাবে। এরপর তারা বাড়ি থেকে কিছু মূল্যবান জিনিসপত্রও চুরি করবে, যাতে ঘটনাটি ডাকাতি বা লুটপাটের ঘটনা বলে মনে হয়। প্রথম চেষ্টা হয়েছিল আগস্ট মাসে, কিন্তু সেটি ব্যর্থ হয়। এরপর প্রায় 4 মাস তারা একেবারে চুপচাপ ছিল এবং সব কিছু ধীরে ধীরে পরিকল্পনা করে। অবশেষে দ্বিতীয় চেষ্টার জন্য 19 ডিসেম্বর দিনটি নির্ধারণ করা হয়। সেদিন সন্ধ্যায় সুযোগ বুঝে অরুণা বাড়ির সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয়। প্রথমে যখন পুলিশ এ বিষয়ে জিজ্ঞেস করে, তখন পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল বিদ্যুৎ বিল বেশি আসার কারণে মাঝে মাঝে ক্যামেরা বন্ধ রাখা হয়। কিন্তু পরে তদন্তে জানা যায় পরিকল্পনার অংশ হিসেবেই অরুণা ক্যামেরাটি বন্ধ করে দিয়েছিল। এদিকে রামেশের বাবা কেন যেন ছেলের বদলে বৌমার পক্ষেই কথা বলছিলেন। রাতে অরুণা স্বাভাবিকভাবে ডিনার রান্না করেন। তারপর স্বামীর খাবার ও পানির মধ্যে মোট 10টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেন। খাবার খাওয়ার পর রামেশ নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাত একটু গভীর হলে, যখন মনে হলো গ্রামের বেশিরভাগ মানুষই ঘুমিয়ে পড়েছে, তখন অরুণা সুপারি নেওয়া লোকেদের ফোন করেন, কিন্তু তারা ফোন ধরছিল না। তিনি বারবার চেষ্টা করেন, তবুও কেউ রিসিভ করেনি। এরপর তিনি তার প্রেমিক দিলীপকে ফোন করেন। দিলীপও তাদের ফোন করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকেও কোনো সাড়া পাওয়া যায় না।
এদিকে অরুণা আগেই বাড়ির দরজা খোলা রেখে দিয়েছিলেন, যাতে বাইরে থেকে আসা লোকদের দরজায় নক না করতে হয়। নক করার শব্দে যেন পাশের ঘরে ঘুমিয়ে থাকা ছোট ভাইয়ের স্ত্রী বা শ্বশুর জেগে না যান। কিন্তু সুপারি নেওয়া লোকেরা যখন ফোনই ধরছিল না, তখন কি করা যাবে? শেষ পর্যন্ত রাত প্রায় 1টার দিকে দিলীপ তার চাচাতো ভাই অভিষেককে নিয়ে অরুণার বাড়িতে পৌঁছে যায়। তখন 3টি সন্তান অন্য একটি ঘরে ঘুমিয়েছিল, আর সেই সময়ে দিলীপ ও অভিষেক মিলে রামেশের গলায় একটি তোয়ালে পেঁচিয়ে ধরে। সেখান থেকেই শুরু হয় সেই ভয়াবহ মুহূর্ত, যা শেষ পর্যন্ত রামেশের জীবনের ইতি টেনে দেয়। অরুণা রামেশের মুখে তোয়ালে রাখেন। এরপর রামেশের জীবন শেষ করা হয়। তারপর দিলীপ ও অভিষেক ফিরে চলে যায়। অরুণা দরজা ভিতর থেকে বন্ধ করে আবার বাচ্চাদের সঙ্গে ঘুমাতে চলে যান। পরের সকালে সে উঠে নাটক করে। যখন রামেশ প্রথমবার তার স্ত্রীকে প্রেমিকের সঙ্গে হাতে নাতে ধরেছিলেন এবং তার অ্যাফেয়ার চলে আসার খবর জানেন, তখনও তিনি পরিবার ও বাচ্চাদের জন্য স্ত্রীকে মাফ করে দেন। সবকিছু আবার নর্মাল অবস্থায় ফিরে আসে। কিন্তু এই শান্তি শুধুমাত্র রামেশের জন্য ছিল। তবে সেই সময়েও অরুণা চুপি চুপি তার প্রেমিকের সঙ্গে মিলিত হচ্ছিলেন। স্কুলে তো তাদের দেখা হওয়াই স্বাভাবিক ছিল। যখন রামেশের সঙ্গে প্রথমবার রাস্তার দুর্ঘটনার ঘটনা ঘটে, তখনও তিনি তার স্ত্রীর প্রতি কোনো সন্দেহ প্রকাশ করেননি। প্রশ্ন হল, অরুণা কেন তার স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়নি, যদিও সে চাইতে পারত? পুলিশ ও মিডিয়ার তদন্ত অনুযায়ী, কারণ রামেশ একটি ফাইন্যান্স কোম্পানিতে কাজ করতেন এবং ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবেও কিছু পলিসি নিয়েছিলেন। তিনি তার জন্য অনেক ছোট ছোট ইন্স্যুরেন্স পলিসি করিয়েছিলেন। সব মিলিয়ে মোট টাকার পরিমাণ ছিল কোটি কোটি টাকা। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে মাত্র 30 লাখ টাকার ইন্স্যুরেন্স, কিন্তু পরে আরও খোঁজা হয় এবং ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে দেখা যায় মোট পলিসি মিলিয়ে সম্পূর্ণ টাকার পরিমাণ অনেক বেশি। এই গোপন তথ্যের খবর খুব কম মানুষই জানতেন, কিন্তু কোথাও থেকে অরুণা এই রহস্যটি জেনে গিয়েছিলেন। এ কারণে যদি সে স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালায়, তবে সে খালি হাতে প্রেমিকের সঙ্গে যেত, কিন্তু স্বামীকে সরালে 2 কোটি টাকা পাওয়া যেত। এই টাকা পেয়ে দুজনেরই পালানোর পরিকল্পনা ছিল। তারা এমনভাবে পরিকল্পনা করছিলেন যাতে ইন্স্যুরেন্সের টাকার অধীনে সব কিছু ঘটানো যায়, আইনের ফাঁকফোকর ধরে। শেষ পর্যন্ত 4 জানুয়ারি 2026 তারিখে পুলিশ অরুণা, দিলীপ, অভিষেক, জিতেন্দ্র, বাবলু ও রাকেশ মোট 6 জনকে গ্রেফতার করে। এদিকে মহসিন এখনও পালিয়ে আছে। পুলিশ এখন মহসিনকে খুঁজছে। পুলিশ অভিযুক্তদের মোবাইল, সুপারি দেওয়া টাকাসহ সব কিছু উদ্ধার করেছে। রাকেশের বাবা বলছেন অরুণার কোনো অ্যাফেয়ার নেই, এমন কিছুই ঘটেনি, বরং তারা ছোট ছেলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ঘরে ঝগড়া বা সম্পত্তি নিয়ে বিরোধ থাকার কারণে। শ্বশুর আরও বলেন, এই লোকেরা গরিব, অরুণার কাছে 35,000 টাকা কোথা থেকে আসতে পারে? সে কোনো সোনার আংটি বিক্রি করেনি। অরুণার মা নিজের মেয়ের পাশে দাঁড়িয়েছেন। তিনি বিশ্বাস করেন মেয়েটি এমন কাজ করতে পারে না। কিন্তু রামেশের বাবা কেন এমন কথা বলছেন? মনে হচ্ছে ছোট ছেলের সঙ্গে তাদের ঝগড়া, বিরোধ এবং রাগের কারণে। তিনি মিডিয়ার কাছে আরও বলেন, হঠাৎ ছোট ছেলে বড় ভাইকে এত ভালোবাসা কোথা থেকে পেল? শেষকৃত্যেও সে ফোনে আসতে অস্বীকার করেছিল। রাস্তার দুর্ঘটনার সময়ও সে বড় ভাইকে কল করে খবর নেয়নি। যাই হোক, রামেশের বাবার কোনো সরাসরি ভূমিকা মামলায় পাওয়া যায়নি। অরুণা চাইলে তার প্রেমিকের সঙ্গে পালাতে পারতেন, কিন্তু তার দরকার ছিল স্বামীর ইন্স্যুরেন্সের টাকা। যদি তার ছোট ভাইয়ের স্ত্রী শেষকৃত্যের সময় ছবি না তুলতেন এবং গলার ঘা লক্ষ্য না করতেন, তবে হয়তো এই মামলা কখনো প্রকাশ পেত না। গ্রামের মানুষ এই ঘটনা শুনে খুব রাগে আছে এবং কঠোর শাস্তির দাবি করছে। অরুণা নিজের সন্তানদের কথাও চিন্তা করেনি, যদিও স্বামী পরিবারকে বাঁচানোর জন্য স্ত্রীকে ক্ষমা করেছিলেন। এখন তাদের 3 সন্তান অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। বাবা নেই, মা জেলে রয়েছে।